সোহেল ভাই, আমার একটা আগ্রহ যেটা নিয়ে আপনাকে প্রশ্ন করছি। সেনাবাহিনী প্রধান এই মুহূর্তে হঠাৎ করে দেশের বাইরে গিয়েছিলেন এবং আফ্রিকান একটা এলাকায় যেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী আছে সেখানে তিনি গিয়েছেন বলে আমরা জানি। এর বাইরে হঠাৎ করে এইভাবে দেশের বাইরে যাওয়াটা দেশের এই পরিস্থিতিতে, দেশের পরিস্থিতি মোটেই ভালো না, আইনশৃঙ্খলা পরিস্থিতি। কেন মনে হয় আপনার? প্রথমত হলো এটা একটা তার অনেক আগে থেকে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম। কিন্তু নর্মালি এই ধরনের প্রোগ্রামে সেনা প্রধান যান না। যান তার অধীনস্থ কোনো মেজর জেনারেল পর্যায়ে এরকম। কিন্তু যাই হোক, সেনাপ্রধান যেহেতু একটা রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে ওই অনুষ্ঠানে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদক, সেটা নিতে গিয়েছেন। এটা সেনাপ্রধান হিসেবে গিয়েছেন, এটা একটা যুক্তিযুক্ত একটা কারণ হতে পারে। আরেকটা কারণ ছিল, উনি বলেছেন যে ওনাদের যে আইএসপিআর এর যে অনুষ্ঠান, সেখানে একটা ক্লিনিক বাংলাদেশের পিস কিপিং ফোর্সে বাংলাদেশের সৈন্যরা একটা ক্লিনিক তৈরি করেছে স্থানীয় জনগণের জন্য, সেটা উদ্বোধন করতে গিয়েছেন। প্লাস উনি ওইখানকার, যেহেতু সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক খুবই টার্ময়েলের একটা এরিয়া, ওখানে যে কন্টিনজেন্ট আছে তাকে সাহস যোগানো সেনাপ্রধান বা এরকম ঊর্ধ্বতন আর্মি অফিসারদের ভ্রমণটা খুব স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের যে টার্ময়েলটা চলতেছে, বাংলাদেশও কিন্তু সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের চেয়ে কম টার্ময়েলের মধ্যে নাই। আপনি নিশ্চয়ই জানেন যে একটা কি বলে, দেশটা একটা ধর্ষকের দেশে চিহ্নিত হচ্ছে সারা দুনিয়াতে। এবং এটা যে সারা দুনিয়াতে কি পরিমাণ চিহ্নিত হচ্ছে যে এটা সেই সময় সেনা প্রধানের দেশের বাইরে ভ্রমণ অনেকের আহ, ইয়ে অনেকের আগ্রহ তৈরি করেছিল, বিশেষ করে ইন্টারন্যাশনালি অনেক আগ্রহ। আমি অনেক ইয়াতে দেখেছি, অনেক মিডিয়া, ভারতীয় মিডিয়া বিশেষ করে এটা নিয়ে অনেক কিছু প্রচার করেছে। তো যেগুলো প্রচার করেছে সেগুলো কতটুকু সত্য, এটা একমাত্র সেনাবাহিনীর ভেতর থেকে যতক্ষণ না পর্যন্ত কথা বলে ততক্ষণ পর্যন্ত আপনি তো নিশ্চিত হতে পারবেন না, আনটিল আপনার তবে যে জিনিসগুলো মোটামুটি কনফার্ম করা গেছে বা জানা গেছে বা মোটামুটি তাও আবার এটা ভারতীয় গণমাধ্যমের যেসব সূত্রগুলো ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক যারা যারা কাজ করে তাদের সূত্র থেকে বিভিন্নভাবে জানা গেছে যে আসলে তার এই সফরটা ছিল যে কোনোভাবে হোক, উনি সবার দৃষ্টি এড়িয়ে উনি আসলে বাংলাদেশের নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে যাদের ভূমিকা আছে তাদের সাথে একান্তে কথা বলতে উনি গিয়েছিলেন। তো সেই একান্তে কথাটা উনি বাংলাদেশে বসে বলতে পারতেন, যে পরিমাণ জঙ্গিবাদের উত্থানের ঘটনা ঘটতেছে সেখানে উনি কোনো কিছু করতে গেলেই ওনাকে নিয়ে একটা কি বলে মানে ওখানেও আরেকটা বড় ধরনের গোলযোগ হতে পারতো। সেটা না করার অভিপ্রায়, অথবা উনি বিষয়টাকে একেবারে পার্সোনালি নিয়েছেন যে পার্সোনালি উনি কথা বলবেন, সেই জন্য উনি বাইরে গেছেন। এবং শোনা যায় যে ওনার সাথে ভারতীয় সেনাপ্রধান এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পক্ষ থেকে ওনাকে কিছু বাংলাদেশ সম্পর্কিত কিছু তথ্য দেওয়া হয়েছে, যে বাংলাদেশে কিভাবে জঙ্গি উত্থানের একটা ইয়ে হচ্ছে, একটা ব্রিডিং প্লেস হতে যাচ্ছে। ভারত যেটা বারবারই বিভিন্ন সময় এটা উল্লেখ করে আসছিল, শুধু সেই ব্যাপারে আসলে এটা ভারতের পক্ষে, ভারতের 4 জন কর্মকর্তা কিন্তু ঢাকায় আছেন এখন। তারা দূতাবাসের স্পেশাল দায়িত্ব নিয়ে আসছেন, কি দায়িত্ব নিয়ে আসছেন কেউ জানে না। কিন্তু তারপরেও দেখলাম যে সেনাপ্রধান আসলে এইখানে কথা বলাটাকে শ্রেয় মনে করেননি। আমি যা জেনেছি সেটা হলো উনি বাইরেই কথাটা বলতে চেয়েছেন। এবং ভারত যেভাবে বাংলাদেশের ভেতরে জঙ্গিবাদের উত্থানের কথা তারা সন্দেহ করছে, যেটা তাদের সেনাপ্রধানও বলেছে কিছুদিন আগে, গতকাল বা পরশুদিন সেনাপ্রধান বলেছে। তো এটাই যে সন্দেহ করছে, এই জিনিসটারই একটা ডিটেইল এটাকে বলা হলো ডিটেইল ইনফরমেশন শেয়ার করা আর কি, সেটাই করেছে সেনাপ্রধানের সাথে। প্লাস বলা হচ্ছে যে এই ব্যাপারে পশ্চিমাদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনোভাবটা কি, আমাদের এই দেশের যে এইভাবে মৌলবাদের যে উত্থান ঘটতেছে, সে যেখানে সেখানে মৌলবাদীদের মানে কি বলা যায়, মৌলবাদীরাই তটস্থ করে রেখেছে বাংলাদেশ এখন। তো এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি সেটাও জানতে। আপনি খেয়াল করে দেখেন, আমাদের প্রধান সেনাপতি দেশে ফিরে আসার একদিনের মাথায় যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।
ভ্রমণ নিষেধাজ্ঞা আগেও ছিল, কিন্তু এটার লেভেলটাকে 3 করেছে, মানে হায়ার লেভেলে নিয়ে গিয়েছে এবং সতর্ক করেছে তাদের সিটিজেনদেরকে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে। এবং এটার কারণ আর কিছুই না, মৌলবাদী তৎপরতা, আর অন্য কোনো কারণ আর নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তারা যেসব জিনিসগুলো ওই এর মধ্যে যে ধরেন লেভেল 3 যে ইয়েগুলো আছে, সেখানে যদি আপনি পড়েন, ওখানে বেশিরভাগই দেখবেন যে সহিংসতার ব্যাপারে তারা আশঙ্কিত। তো এটা সারা দুনিয়াতে তারা এরকম করে, কিন্তু বাংলাদেশ আজকে সেই পর্যায়ে গিয়েছে। এর আগে আপনি জানেন কানাডা দিয়েছে একই রকম ভ্রমণ নিষেধাজ্ঞা, এর আগে যুক্তরাজ্য দিয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তো তারপরে এখন দেখেন যুক্তরাষ্ট্রও দিল। ভারত তো অনেক আগে থেকেই তাদের লোকদেরকে বাংলাদেশে শহরের ব্যাপারে ইয়ে করে, তার প্রতিবেশী দেশ, এবং আমাদের লোকদেরকেও তারা ভিসা দিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়েই আসলে আন্তর্জাতিক একটা আন্তর্জাতিক মহলের মনোভাব সরাসরি জানার জন্যই আমার মনে হয় সেনাপ্রধান এই সুযোগটা নিয়েছেন। সুযোগটা মানে কি, ওনার এই ট্যুরটা ছিল, এই ট্যুরে ইনি এই ট্যুরটা উনি করেছেন হলো একাধারে বলা হয় অফিসিয়ালি উনি সেনাদের মনোবল বাড়ানোর জন্য বা রাষ্ট্রপতি পদক নেওয়ার জন্য, কিন্তু আসলে উনি আহ, আহ, বিদেশি বন্ধুদের থেকে সরাসরি ব্রিফ নেওয়ার চেষ্টা করেছেন আসলে, মানে ওদের মনোভাবটা কি, যেটা উনি ঢাকায় বসে করতে পারছিলেন। এটা আপনার কি মনে হয়, বিদেশি বন্ধুদের সাথে কথা বলতে বিদেশ যেতে হয়? এটা কি ঢাকায় বসে কথা বললে হ্যাঁ, অন্যদের অন্যদের কথন টেলিফোন টেপ হতে পারে, ইয়ে হতে পারে? এটা কি সেনা প্রধানের ক্ষেত্রেও সবার উনি ডিজিএফআই সবারটা করতে পারে। সো হি ইজ নট আউট অফ দি ইয়ে অ্যান্টেনা। ঠিক আছে, তো আমাদের গোয়েন্দা বাহিনীদের সেই সক্ষমতা আছে, যে কারো উনি টেপ করতে পারে। সেখানে সেনাপ্রধান নিশ্চয়ই রিস্কটা নিতে চান না। প্লাস আপনি জানেন যে সেনাবাহিনীর ভেতরে কথিত আইকেবি সমর্থিত একটা গ্রুপ আছে, যে গ্রুপটা সবসময় সেনাপ্রধানকে ডিস্টার্ব করে আসছে। সো সেনাপ্রধান আসলে আমার ধারণা যে উনি ফ্রি ফিল করেন না আর কি, যে এই উনি সুযোগটা নিয়েছেন যে ওই কথাগুলো বলার জন্য, যে মেসেজগুলো যে বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হতে পারে এই মৌলবাদের উত্থানের কারণে, এই তথ্যগুলো তবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই ব্যাপারে একটা ইঙ্গিত পাওয়া যায় যে ভারতীয় সেনাপ্রধান যে ইয়ে ওনার নাম হলো ত্রিবেদী, জেনারেল ত্রিবেদী কিন্তু তার বক্তব্যে গতকাল ইঙ্গিত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের পূর্ণ সবসময়ই নোট বিনিময় আছে। ঠিক আছে, সো তারা পরিস্থিতি দেখছে এবং পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের কিন্তু নোট বিনিময় হচ্ছে। তো সেই নোট বিনিময়টা হয়তো প্রকাশ্য, যেটা ত্রিবেদী বা ভারতের যেটা একান্তে বলতে চেয়েছেন, সেই সুযোগটা সেনাবাহিনী প্রধান সম্ভবত নিয়েছে। ভারতীয় সেনাবাহিনী প্রধান এটাও বলেছেন যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার বাংলাদেশে উপস্থিতি তাদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। হ্যাঁ, এইটা তো বলেছেন। এটা শুধু এটা বলেন, উনি বলেছেন যে একটি সন্ত্রাসী রাষ্ট্র, তারা যাকে সন্ত্রাসী, তাদের দুটা ফ্রন্ট, একটা ফ্রন্ট হলো চায়না, আর একটা হলো একটা সন্ত্রাসী রাষ্ট্র, নাম বলে নাই। তো তারা দুটা ফ্রন্টের কথা বলতো, দুটা ফ্রন্টের মধ্যে একটা চায়নার সাথে তাদের একটা সীমান্ত সংক্রান্ত ঝামেলা আছে, আরেকটা ঝামেলা হলো পাকিস্তানের সাথে। তো উনি বলছে একটি সন্ত্রাসী রাষ্ট্র, তো সেই সন্ত্রাসী রাষ্ট্রের উপস্থিতি বাংলাদেশে, সন্ত্রাসী রাষ্ট্রের কারো উপস্থিতি বাংলাদেশে ওনারা ভালো চোখে দেখছেন না। ওনারা এটাকে মনে করছেন না ভারতের জন্য নিরাপদ। ওনার বাংলাদেশ নিয়ে ওইভাবে কোনো, যে বাংলাদেশের কি ক্ষতি হয়ে যাচ্ছে সেটা নিয়ে কনসার্নের চেয়ে উনি কিন্তু বলেছেন ভারতের নিরাপত্তার জন্য এটা কনসার্ন। সেজন্য তারা এই ব্যাপারটাকে বেশি জোরালো, বিশেষ করে এর আগে আপনি মনে আছে যে আইএসআই কর্মকর্তাদের ভারত সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে ভ্রমণ নিয়ে এবং সেই সব জায়গা নিয়ে যাওয়ার পরে আমরা নিরাপত্তা উপদেষ্টা ভারতের অজিত দোভাল সেই সব এলাকা আবার নিজে ভ্রমণ করেছেন, এবং কোনো রকম অফিসিয়াল যোগাযোগ ছাড়াই। উনি ইভেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথেও কোনো যোগাযোগ না করে উনি নিজস্ব ইয়েতে উনি সকল পশ্চিম বাংলার সকল যেসব এলাকায় আইএসআই তৎপরতা আছে বলে সন্দেহ করেছে, বা আইএসআই কর্মকর্তারা যে বাংলাদেশ পার্টি যেখানে যেখানে গিয়েছে সেসব এলাকা কিন্তু তিনি সফর করে আসছে, এবং সেসব এলাকাতে আপনি খেয়াল করে দেখবেন কিছুদিন যাবৎ বেশ সেনা ভারতীয় সেনাদের মহড়াও হয়েছে, ভারতীয় সেনারা বিভিন্ন জায়গায় উপস্থিতি বাড়িয়েছে। আপনার বক্তব্যে আরেকটা জিনিস ইঙ্গিত আছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে বিব্রত করছে সেনাবাহিনীর কোনো একটা অংশ। এ ব্যাপারে আপনার অনুসন্ধানটা কি?
এটা একেবারে নিশ্চিত, এটা তো একদম ওপেন, কারণ আপনি রাওয়া ক্লাবের যে তৎপরতা গুলো তো ওপেন, তাই না? সেই রাওয়া ক্লাবের মধ্যে বক্তৃতায় কিন্তু আইকেবি, যিনি যাকে সাবেক সেনাপ্রধান, যিনি চিফ অ্যাডভাইজার হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশে, তিনি সরাসরি বলেছেন যে তার খুবই ঘনিষ্ঠ, যাকে স্নেহ করেন এমন একজন জেনারেল আছে, যে যার কথা উনি নামও খুব সম্ভবত বলেছেন। তো তারা কিভাবে 5ই আগস্টের আন্দোলনকে কিভাবে ক্যান্টনমেন্টের ভেতরে গিয়ে জেনারেলদের সাথে কথা বলেছে, কিভাবে বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলেছে, সবই তো উনি প্রকাশ্যই বলেছেন। এগুলো সব প্রকাশ, এগুলো লুকানোর কিছু নেই, এগুলো আমার অনুসন্ধানের কিছু নাই। রাওয়া ক্লাবে যদি কেউ যায়, রাওয়া ক্লাবে এগুলো একেবারে, রাওয়া ক্লাবের ইট গুলো কথা বলে যে ওখানে একটা চক্রান্ত চলতেছে। এবং আইকেবি এর আগে তো ধরেন উনি একটা 5-6 জন জেনারেলকে নিয়ে একটা পার্টিও করতে চেয়েছিলেন। তো সেই পার্টির গঠনটা এক পর্যায়ে অনেকে ধারণা করেছিল উনি হয়তো বৈষম্য বিরোধীদের এই দলের সাথে ওনার কোনো সংশ্লিষ্ট হবে, কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী তাকে তার পাশে নেন না। কারণ হয়েছে কি, বৈষম্য বিরোধীদের একটা বয়ান আছে, তাদের নিজস্ব একটা বয়ান আছে, তার ছাত্রদের একটা নিজস্ব বয়ান আছে, এবং ছাত্রদের মধ্যে বিভিন্ন গ্রুপের আলাদা আলাদা বয়ান আছে কিভাবে 5ই আগস্ট ইয়ে করা হলো। আবার আইকেবিদের একটা বয়ান আছে, তারা কিভাবে সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে অবস্থান দাঁড় করিয়েছে। কিন্তু সেটা তো দেখেন, এখন শুধু আইকেবি যে সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে দাঁড় করেছে তা তো না, এটা তো জাতিসংঘ এর সাথে ইনভলভ, জাতিসংঘের একটা সেক্রেটারিয়েট। এটা কিন্তু দেখেন, এই ফলকার টুর যে ইন্টারভিউ যে কথাগুলো বলেছেন, এটা খুবই মারাত্মক। উনি একজন আমলা আমলা হয়ে কোনো সরকারে, উনি কোনো পলিটিক্যাল পোস্ট না, এবং উনি ধরেন এই যে জাতিসংঘের যে মানবাধিকার কাউন্সিল, যেটা মানবাধিকার যে কাউন্সিল থেকে ট্রাম্প বেরিয়ে গেছে, সেখানে যে 47 কান্ট্রিজ আছে, ওরা ইলেক্টেড, দে আর ইলেক্টেড। ওরা ওখানে থাকে, ওদের সেক্রেটারিয়েট হলো ফলকার টুর, হলো একটা হাই কমিশনার, মানে সেক্রেটারিয়েটের চিফ। এখন ফলকার টুর বলতেছে সে ওই হাই কমিশনকে ইউজ করেছে বাংলাদেশকে থ্রেট করার জন্য। আপনি পুরো 47টা দেশের যে কাউন্সিল, তারা কতটা বিব্রত হয়েছে বলেন। এবং আবার আরেকটা জিনিস প্রমাণিত হলো না, যে ট্রাম্প যেটা বলেছে যে এটা বিভিন্ন এইখানে টাকা খরচ করা আমাদের কোনো দরকার নেই, কারণ এটা বিভিন্ন তার তার অপছন্দের কাজে ব্যবহৃত হয়। তো অপছন্দের কাজের একটা তো রেজিম চেঞ্জ, সে তার সেক্রেটারিয়েটকে ইঙ্গিত করছে, সে কাউন্সিল থেকে বেরিয়ে গেছে, কিন্তু কাউন্সিল এটা করে না, কাউন্সিল তো ইলেক্টেড মেম্বার্স, কিন্তু এই ইলেক্টেড কান্ট্রিজ আর কি, 47 or 37 কান্ট্রিজ, কিন্তু এই হলো তার সেক্রেটারিয়েট। এটা কিন্তু মূল ইয়ে না, জাতিসংঘের মূল যে ইলেক্টেড বডি না, এটা হলো তাদের সেক্রেটারিয়েট, তাদের মানে আমাদের যেরকম সরকারের আমলাতন্ত্র যেরকম, এটা হলো ওই কাউন্সিলের একটা সেক্রেটারি, সেটার চিফ হলো এই ফলকার টুর। অ্যান্ড হি ইউজড হিজ অফিস, যে অফিসটা সে ব্যবহার করতে পারে না, সে তার কাজ হলো, আপনি চার্টারে যদি যান, হাই কমিশনের কাজটা হলো শান্তি আনয়নে উনি কাজ করবেন, এবং যে কোথাও বিশৃঙ্খলা হলে সেখানে শান্তির জন্য উনি ভূমিকা রাখবেন। তিনি সরকার পরিবর্তনের জন্য কোনো ভূমিকা রাখবেন এই চার্টারের মধ্যে এরকম কোনো ইয়ে নেই ওনার। বরং ওখানে যে আন্দোলনটা চলতো, সেই আন্দোলনটা কিভাবে শান্তিপূর্ণ পথে থাকে সেটার দিকে ওনার দৃষ্টি দেওয়ার কথা ছিল, উনি অ্যাডভাইস করার কথা ছিল। সেটা না করে উনি কি করেছেন, উনি সেনাবাহিনীকে, যদিও দুঃখজনক এটা আমাদের জন্য, সারা দুনিয়াতে এটা প্রচার হয়েছে, আমাদের সেনাবাহিনীর সামান্য কটা ডলারের জন্য তাদের কি বলে, আমি একটা কথা বলি, ভাব এবং মূর্তি যে দুইটা জিনিস আছে না, ভাবমূর্তি বলে, আমি মনে করি ভাব আলাদা হয়ে গেছে, মূর্তি আলাদা, দুইটা পিলারের মধ্যে দাঁড় করে রাখছে আর্মিকে। এরকম বেজ্জতি অবস্থায় সারা দুনিয়াতে এই আর্মি গিয়েছে, যে সামান্য মাত্র 10,000 সৈন্যের মতো সারা সব ধরেন আনসার, পুলিশ, সবাই কিন্তু শান্তিরক্ষী, আনসার, পুলিশ, আপনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সবাই মিলেই কিন্তু ইয়েতে যায়, কি বলে, শান্তিরক্ষী মিশনে যায়। তো আমাদের এই যদি নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা যদি ধরেন হয় 10 লাখ, তাহলে মাত্র 1%-এর জন্য একটা সরকারের পতন ঘটাইতে পারে। আমি সরকারের পতন কিভাবে হবে সেটা আমার ইস্যুজ না, কিন্তু কেউ মানে 1%-এর সুবিধার জন্য একটা সরকার পতন ঘটাই দিতে পারে। আবার ওই পিস কিপিং ফোর্সটা কিন্তু গিয়েছেই হলো পলিটিক্যাল উইলের কারণে, পলিটিক্যাল ম্যানুভারিং এর কারণে, নট আর্মি ম্যানুভারিং। আর্মি কোথাও সশস্ত্র ইয়ে মহড়া করে ওই পিস কিপিং ফোর্সে যায় নাই। এটা আমাদের সরকারে যারা আছেন, নির্বাচিত যে সরকারটা আসে, যেই সরকারই আসুক, সেই সরকারের আমলেই কিন্তু পিস কিপিং ফোর্সে যাওয়ার জন্য এই তদবিরটা হয়, এই ম্যানুভারিংটা করা হচ্ছে। আস্তে আস্তে এটা কলেবর বেড়েছে, কারণ আমাদের আর্মির দক্ষতার জন্য। কিন্তু আর্মি তো এটা নিজে এটা করেনি,
সো যে আর্মি এটা করে না, যে সরকার তার জন্য করছে, আমি কোন সরকারের কথা হয় সেই সরকারের বিরুদ্ধে আর্মি যেতে পারে কিনা। আরেকটা জিনিস হলো দেখেন, এই সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেকেই মানে অ্যাটলিস্ট কমিশন অফিসার, দে টেক ওথ টু সেফগার্ড দি কান্ট্রি অ্যান্ড টু সেফগার্ড দি গভর্নমেন্ট। আর তারা কি করলো এটা? তারা তাদের মাত্র 1% লোকের জন্য, সব বাহিনী মিলে 1% লোকের জন্য, তারা 1% লোকের ডলার কামাইয়ের জন্য তারা সরকার, মানে আমি কোন সরকার বলছি এটা, আপনি আপনি নিশ্চয়ই জানেন 2007-08-এও একই ঘটনা ঘটেছে। এটা শুধু এবারের নতুন ঘটনা না। 2007-08-এ মইনুর যে এটা এটা 2 দিন আগে বাংলাদেশেই একটা সেমিনার হয়েছে, একটা সাম গভর্নেন্স, একটা স্টাডিজ, এটা ওনার এটার চিফ একজনের নামটা বলে মুনিরা সুলতানা আর মুনিরা খান, হ্যাঁ, তার একটা ইতে উইলিয়াম বি মাইলাম, উনি যুক্তরাষ্ট্রের ছিলেন, কি বলে, অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশে। তারপর আরেকজন, ওনার নামটা আমি একটু কঠিন যে কারণে নামটা উচ্চারণ করতেছি না, উনিও বাংলাদেশের ডেপুটি চিফ অফ মিশন ছিলেন। তারা প্রকাশ্য সেমিনারে বলছে যে 2007-08 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ভুল ছিল সেনাবাহিনীকে বিশ্বাস করে, এবং সেনাবাহিনীকে দিয়ে এই কাজটা করানো, সে ধরুন খালেদা জিয়া সরকারকে পতন ঘটানো, এবং এইভাবে সরকার এবং সংস্কার এই সেই যেগুলো করানোর চেষ্টা করা হয়েছিল, ওনার প্রকাশ্যে বলছে এটা যুক্তরাষ্ট্রের পলিসিতে ভুল ছিল, যে আমরা জেনারেলদের কথা এরকম শোনা উচিত হয়নি। ঠিক আছে, আজকে দেখেন সেই একই ঘটনা ঘটলো, সেটা করছে যুক্তরাষ্ট্র, আর এখন ঘটনা ঘটালো কে? জাতিসংঘ, সেই আর্মিকে দিয়ে একই ঘটনা। আর্মি কি অতীত থেকে, আমি যে সেনাপ্রধানের অনেক বক্তৃতা শুনেছি যে উনি বলেন যে এই আর্মি আগে অনেক ভুল করছে, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি, আমরা এখন, তো সেই একই ভুল তো উনি নিজেই করেছে, একই ভুল। যদি এটা ভুল বলে থাকেন, বা এটা যদি এখন দেশপ্রেমিক কোনো কাজ হয়ে থাকে, সেটাকে যদি উনি আইডেন্টিফাই করেন দেশপ্রেমিকা, তাহলে ওনারা এখনই উচিত নিজেই দায়িত্ব নেওয়া। কারণ দেশের যে পরিস্থিতি উনি তৈরি করেছেন, সামান্য 1% আর্মি অফিসারের চাকরির জন্য, বা আর্মির সদস্যদের চাকরির জন্য, বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের চাকরির জন্য, সেটার জন্য ওনারা এখন দায়িত্ব নিয়ে, উনি যে ভুলটা করছেন সেই ভুল সংশোধন করা উচিত, দায়িত্ব নিয়ে, যে না দেশ আমরা এখন, উনি তো দায়িত্ব নিয়েছিলেন 5 তারিখে, উনি বলেছিলেন যে আমি সবার শান্তি শৃঙ্খলার দায়িত্ব নিচ্ছি, আমি সবার দায়িত্ব নিচ্ছি। তো উনি কোথায় দায়িত্ব নিচ্ছেন? উনি তো দায়িত্ব নেন, উনি বিশৃঙ্খলাটাকে উনি বরং, আমি মনে করি যে গত 7 মাসে ওনার নিষ্ক্রিয়তার কারণে এটা উৎসাহিত হয়েছে বেশি। কারণ উনি দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলার জন্য, ওই সে দায়িত্ব তো উনি পালন করেন। ফলকার তুর্কের সাথে নিশ্চয়ই উনি বাংলাদেশের শান্তি শৃঙ্খলার জন্যই ফলকার তুর্ক ওনাকে বলছেন, এবং ফলকার তুর্কের সাথে উনি কথা হয়, এবং সেই শান্তি শৃঙ্খলার দায়িত্ব নিয়েই কিন্তু উনি সরকার হটাইছেন। তাহলে এখন কোথায় সেই ইভেন ফলকার তুর্কের কাছে যে অঙ্গীকার উনি করেছেন যে শান্তি শৃঙ্খলার জন্য উনি সরকার পতনের ব্যাপারে উনি করছেন, ভূমিকা রেখেছেন, তাহলে তো ওনার ভূমিকা এখন থাকা উচিত যে না, দেশে একটা, এখন তো দেশের একটা ধর্ষকের দেশ হয়ে গেছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এই সেনাবাহিনীর কপালের মধ্যে থাকবে যে একটা ধর্ষকের দেশ পরিণত করেছে। এই সেনাবাহিনী, আপনি বললেন ভাবমূর্তি, ভাব এবং মূর্তি দুটোই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী দেশে তার বিপক্ষে। আমি বিশ্বাস করেন বাড়ি ভাই, আমি লজ্জিত, মানে এই সেনাবাহিনী নিয়ে আমি অনেক গর্ব করি। আমি মনে করি যে এটা বাংলাদেশের একটা বাহিনী, এবং বাংলাদেশেই এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে, যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সন্তান যদি বাংলাদেশ সরকার হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সন্তান কিন্তু এই সেনাবাহিনী। সেই সেনাবাহিনী আজকে এগুলো করে, এগুলো ভাবা যায়। আমরা কিন্তু এদেরকে মনে করি, আর এখন যেহেতু পাকিস্তানি ভূতেরা নাই, সো আমরা মনে করি বাংলাদেশ ব্লাড বলে, ওরা নিজেরাই বলে যে আমাদের বিএমএ থেকে আমরা বাংলাদেশ ব্লাড। তো বাংলাদেশ ব্লাড হয়ে বাঙালির রক্ত তোমরা কেমন ধ্বংস করতেছো, রক্ত ঝরাচ্ছ কি করে? এটা প্রশ্ন আসবে না যে আপনি তাদেরকে নিয়ে কেন, আপনি তাদের নামের আগে সবসময় দেশপ্রেমিক বলে কেন বলে? মানুষ এটা পছন্দ করে, তাদেরকে মনে করে তারা দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিকের কাজ এটা। 2007-08 সালে আপনি সরকার পতন ঘটাইলেন, আবার এইবারে সরকার গঠন করেন, আপনার 75 সালে বঙ্গবন্ধুকে মারলেন, আপনার 81 সালে জিয়াউর রহমানকে মারলেন, আপনার কি করেন? তারপর সবাই যে আপনাদের দেশপ্রেমিক বলে, এটা তো সাংঘাতিক মানে এটা তো অযাচিত সম্মান। তারপর মানুষ দেয়, কিন্তু সেই মানুষকে সাথে কি ওনারা বেইমানি করতেছে? মানুষকে ওনারা বিপদে ফেলে দিয়ে, ওনাদের সামান্য কিছু ডলার কামাইয়ের জন্য মানুষকে বিপদে ফেলে দিয়ে ওনারা চুপচাপ বসে আছেন। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে এটা কোনো নির্দোষ সরকার পরিবর্তন না, আজকে প্রতিষ্ঠিত এটা রাজনৈতিক মোটিভেটেড পরিবর্তন। সেটা একেবারে 360 ডিগ্রি উল্টো পথে চলে গেছে বাংলাদেশ।
হ্যাঁ, একটা আপনি আপনি শুধু বাড়ি ভাই এটা বলেন, আমার তো মনে হয় দেখেন প্রত্যেকবার যখনই বাংলাদেশে দেখেন, আপনি যদি 75, আমরা খুব ছোট ছিলাম, আমি 75 এর কথা জানি, শুধু কিছু অভিজ্ঞতা মনে আছে কি কি ঘটনা, কিন্তু আপনি যদি এখন পড়েন 75-এ কিন্তু বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু হত্যা করে বলা হয়েছিল জিনিসপত্রের দাম হলো একমাত্র কারণ। এখনো অনেক অনেক বুদ্ধিবীচি এটা বলে, আমি বুদ্ধিজীবী বলি না এদেরকে, বুদ্ধিবীচি বলি, এই বুদ্ধিজীবীরা কিন্তু এটা বলে। কিন্তু তারা একটু যদি ঘাটে, তথ্যগুলি ঘাটে, বঙ্গবন্ধু চালের দাম তখন 3.5 টাকায় নামিয়ে এনেছিলেন 10 টাকা থেকে, এই তথ্যটা কেউ দেয় না কিন্তু। এবং আওয়ামী লীগও এই তথ্যগুলি প্রচার করে। আওয়ামী লীগ আছে সারাক্ষণ তাদের তাদের নিজস্ব বয়ানে স্বাধীনতা কেমনে অর্জিত হয়েছে শুধুমাত্র। আরে ভাই, স্বাধীনতা মানুষের জন্য রেখে দিয়ে আপনারা হিস্ট্রি গুলো আপনি সামনে আনেন, হিস্ট্রি তো সামনে আনেন বঙ্গবন্ধু কতটা সফল হয়েছিলেন, যে ওই সময়ের মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে উনি যখন ওনাকে যখন হত্যা করা হয় তখন কিন্তু জিনিসপত্রের দাম কমে গেছে। সেটা সেটা কিন্তু কেউ এই আওয়ামী লীগের মুখ থেকে আপনি পাবেন না। খালি বা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এই হলো খারাপ লোক, খারাপ তো বটেই, কিন্তু বঙ্গবন্ধু যে ভালো কতগুলি কাজ করে গেছেন সেটা কিন্তু এরা বলে একটি মানুষের মনে দিতে পারে না। এরা সারাক্ষণ হচ্ছে ধরেন বঙ্গবন্ধুর ভাষণটাকে অতিরিক্ত ভাবে বাজিয়ে মানুষের মনে বিরক্তি সৃষ্টি করেছে। এরা সারাক্ষণ বঙ্গবন্ধু বলে, এবং শেখ হাসিনা নিজেও, আই টেল ইউ, প্রতিটা বক্তৃতা আপনি আপনার বাবা এত বড় যে আপনার বাবাকে আপনার বড় করার তো দরকার নেই, আপনি বড় আপনার বাবার পায়ের যোগ্যও না, তা আপনি আপনার বাবার প্রশংসা করার দরকারটা কি? আমার বাবা আমার বাবা এটা বলা দরকার। এই উনি আসলে সব দোষ যে একেবারে সাধারণ মানুষের বিরক্তি তা না। ওনার 15 বছর ধরে একটা এক ধরনের একটা ফ্যামিলিতে দেখবেন যে বাপ মাকে অনেকে পছন্দ করে না, কারণ বাপ মা তো সারা জীবনের স্বৈরশাসক। আমরা কিন্তু স্বৈরশাসনের ভেতর দিয়েই বড় হই, তাই না? বাপ মা আমাদের তো স্বৈরশাসক কি আমাদের, সেখানে কিন্তু আমরা বাপ মার বিরুদ্ধে বিদ্রোহ করি। শেখ হাসিনাও কিন্তু 15-16 বছর ধরে মানুষের বিরক্তির কারণ হয়েছে। প্লাস ওনার এই যে সারাক্ষণ ওনার বাবাকে নিয়ে, ওনার বাবা এত বড় একজন মহানায়ক যাকে ওনার কোনো দরকার নাই মানুষ বলবে, তাই না? উনি ওনাকে ছোট করেছে, ছোট করে আজকে দেখেন এটা আমাদেরকে দেখতে হয় যে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়, সে বঙ্গবন্ধুর মূর্তির মাথার উপরে বসে গলার মধ্যে ইয়ে দিয়ে নামতে, এটা শেখ হাসিনার পলিটিক্যাল লাভ হবে, কিন্তু আমাদের মনে কষ্ট দিয়েছে। নাইলে তো আমি জানি না আপনার কি, আমার কোনো, আমি কোনোদিন কোন রাজনৈতিক মানে এক সময় ছাত্র অবস্থায় করেছি, তারপর কোনোদিন রাজনৈতিক দল করিনি। আমি সাংবাদিকতা করেছি, আমি সবসময় চেষ্টা করেছি যে আমার সাংবাদিকতার মধ্যেই থাকতে, কোনোদিন আজকে আমি যখন কোনো কথা বলি তখন দেখেন আমার নিরপেক্ষতার মধ্যেও কিন্তু পক্ষপাত এসে পড়ে। কেন আসে? আসে হইলো দোষটা কাদের? এই দোষ শেখ হাসিনা এবং তার এই বাহিনী, যে বাহিনী, অথর্ব বাহিনী, ওবায়দুল কাদের বাহিনী, এদের কারণেই তো আজকে এরা এখনো দেখেন বিভিন্ন জায়গা থেকে বক্তৃতা বিবৃতি দিয়ে এখনো সেই আগের মতো করে কথা মনে করে যে মানুষ তাদের আগের কথা পছন্দ করে। আমি বিশ্বাস করেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এরা যদি সামনে পড়ে মানুষদেরকে পিটাবে। জাতিসংঘের তরফে যে সেনাবাহিনীকে তারা যে করতে বলেছে, যে বক্তব্যটা এসছে, এখানে আইএসপিআর এর কোনো বক্তব্য কি আমরা আশা করতে পারি? অফকোর্স আইএসপিআর তাদের ভাবমূর্তি এবং ঠিক রাখার জন্য, যেটা আমি বলছিলাম, ভাব এবং মূর্তি দুটো আলাদা পিলার হয়ে গেছে, এটাকে আবার ঠিক জায়গায় আনতে হলে তো ওদের নিজস্ব কথা বলা উচিত যে হ্যাঁ এটা কি হয়েছিল, এটা ঘটনাটা হলো এই। তাহলে তো মানুষের মনে যে ধরেন এখন, বা সে ধরেন অ্যাজ সাংবাদিক আমার মনে কত অনুসন্ধিৎসু মন হয়েছে, কত সন্দেহ জেগেছে আমার মনে। সাধারণ মানুষের মনে কি সেম না? সাধারণ মানুষের মনে তো সেম। তো সাধারণ মানুষের মনে তো সেনাবাহিনীর যে ভাবমূর্তি, দেশপ্রেমিক সেনাবাহিনী যেটাকে বলা হয়, যেটাকে মানুষ বলতে ভালোবাসে, দেশপ্রেমিক কিনা সন্দেহ আছে, কারণ তারা এতগুলি কিলিং এর সাথে জড়িত, এতগুলো সরকার পতনের সাথে জড়িত, যে তাদেরকে দেশপ্রেমিক বলা যায় না, বরং দেশকে সবসময় তারা ডিরেল করেছে, তারা ট্রেন উঠানোর নামে ট্রেনকে ডিরেল করেছে বারবার। ঠিক আছে, তো সেই সেনাবাহিনীকে তারপরেও মানুষ কিন্তু দেশপ্রেমিক, মানুষ কিন্তু তারপর তাদের উপর নির্ভর করতে চায়। তাদের একটা ভূমিকা থাকবে না, তাদের সম্পর্কে একটা ব্লেম দিল, সে ধরেন এটা ব্লেম, সে ফলকার টুক মিথ্যা কথা বলেছে, সেনাবাহিনী বেড়ে বলা উচিত না ফলকার টুক মিথ্যা কথা বলেছে, না বলে নাই, তার মানে কি? তার মানে দে অ্যাকসেপ্টেড ইট, তার মানে ফলকার টুক সত্যি। আজকে কতদিন হয়ে গেল হার্টকে উনি ইন্টারভিউ দিয়েছেন, 1 সপ্তাহ হয়ে গেছে, কই সেনাবাহিনী তো কোনো রিয়াকশন, কোনো এটা আইএসপিআর এর মাধ্যমে হোক, যেমনি হোক, কোনো জেনারেলের মাধ্যমে হোক, যেমন আমি দেখলাম যে কোনো এক ইউটিউবার বা কোনো একজন ইনফ্লুয়েন্সার
কি কথা বলেন সেটার উপর যদি সেনাবাহিনী রিয়াকশন জানাইতে পারে, তো ফলকার টুকরোটা তো হলো জাতির সমস্যা, জাতির ব্যাপারে সে কথা বলছে, সেটা নিয়ে সেনাবাহিনীর কথা বলা উচিত না। একজন ইনফ্লুয়েন্সার নিয়ে আপনি কথা বলতে পারতেছেন, তো আপনি এত বড় একটা রাষ্ট্রীয় ব্যাপারে আপনি কথা বলবেন না? সেনাবাহিনী কথা বলবেন, কারণ সেনাবাহিনী তো রাষ্ট্রের। আপনি, আমি কিভাবে বলবো, দেখেন আপনি এই সরকার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, যে 3টা পিলারের উপর যদি এই সরকার হয়ে যায়, তারপর সেনাবাহিনী প্রধানত, আর ছাত্রদেরটা হলো মানুষের আন্দোলনের বক্তব্য। ছাত্র আজকে কি হয়েছে, আপনি নারী দিবসের সব আলোচনা দেখছেন, ইউটিউবারদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে মুখ্য সংগঠকরা। পরিণতি এই দাঁড়াচ্ছে, কিন্তু বিএনপির কত বড় সমাবেশ এবং অন্যান্যদের সমাবেশ আপনি খেয়াল করে দেখেন, জাতীয় পার্টির যে ইফতার পার্টিতে যত লোক হয়েছে, যেগুলো ধাওয়া দিয়ে মিরপুরে ওরা ভেঙে দিয়েছে, তার চেয়ে তো কম লোক হয়েছে এদের সমাবেশে। সো এরা এখন আর পিলার নাই, পিলারটা কিন্তু এখন একমাত্র পিলার হয়ে দাঁড়িয়ে আছে এই সরকারের এই ছাত্ররা কিন্তু নো মোর, এই সরকারের রক্ষা কবচ নাই আর। ছাত্রদের কথা এখন মানুষ নেমে কিন্তু ইউনুসকে রক্ষা করবে না। এভরিবডি নোজ ইট, এভরিবডি আন্ডারস্ট্যান্ড দিস, বাট একমাত্র সেনাবাহিনী এখানে, একমাত্র যে 3টা ফ্যাক্টর কাজ করে তার মধ্যে এখন একমাত্র সেনাবাহিনী টিকে আছে, কিন্তু সেনাবাহিনীর কোনো ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন না। আপনি আপনি বৈষম্য বিরোধীদের ভয় পায়, বৈষম্য বিরোধী বললাম তো যে এই যে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় ওরা ইউটিউবারদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে, ওদের কোনো লোক নাই। সো দে আর নো মোর। তাদের এখন ধাওয়া দিলে, ওই যে সার্জিসকে মার দিয়েছে, আপনি জানেন কিনা, এই যে ইয়াতে বসুন্ধরা ইয়াতে সার্জিসকে মার দিয়েছে, মুখ্য সংগঠক মার খেয়েছে। সাম্প্রতিক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের, যা আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে, হিজবুত তাহরীরের বিশাল শোডাউন ঢাকা শহরে। সরকার সবসময় বলার চেষ্টা করে এই সরকারের দেশ জঙ্গিবাদের পথে যাচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় কি বার্তা গেল বাংলাদেশের? আপনি আন্তর্জাতিক মিডিয়া, এই সরকার তো সবসময় এই মৌলবাদীদেরকেই বার্তা দিয়ে আসছে যে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। আপনি প্রতিটা ঘটনা দেখেন, আপনি ইভেন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়েকে যে ইয়ে করা হলো, একেবারে হেনস্থা করা হলো, হ্যাঁ, ওড়না কাণ্ড যাকে বল, তো সে একজন বাইন্ডার বা সামথিং লাইক দ্যাট এই গ্রন্থাগারে কাজ করে। সেই ছেলের কত বড় উদ্ধত্ত হতে পারে, বা একজন স্টাফ, একটা স্টুডেন্ট কিন্তু ওখানে অতিথি। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট কিন্তু অতিথি, শুধু বলা হয় অতিথি, কিন্তু আসলে তো সে মালিক। ওই ঢাকা ইউনিভার্সিটির মালিক তো সে এই স্টুডেন্টরাই। সে মালিকের উপরে কর্মচারী, এবং তাও প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর না, 5ম শ্রেণীর এক কর্মচারী একটা ছাত্রীকে, যে এই ইউনিভার্সিটির মালিক, বা যদি আপনি বলেন যে অস্থায়ী আমাদের অতিথি, সে অতিথির উপরে যে হেনস্থাটা করলো, সেটার কোনো ইয়ে করছে? উল্টো দেখেন সরকারের মেরুদণ্ডহীনতা এই পর্যায়ে গেছে, বা এবং যে কি বলে তৌহিদি জনতার নামে ওই ছেলেকে ছাড়িয়ে আনার চেষ্টা হয়েছে, এবং তৌহিদি জনতা ওই যে মেয়েটা অভিযোগ করতে গেছে থানায়, তার ব্যক্তিগত জীবন নিয়ে ওই থানার ভিতর থেকেই তারা ওই মেয়ের উপরে মেয়েকে নিয়ে লাইভ করেছে। দেখেন থানার ভিতরে, তারা থানার ভিতর থেকে ওই মেয়ের বিরুদ্ধে লাইভ করেছে, এবং শেষ পর্যন্ত তারা কি করেছে, শেষ পর্যন্ত আমাদের এমন অথর্ব আদালত একটা মেয়েকে ইয়ে করেছে, সেটা কোথায় কুইক জাস্টিসের ভেতরে একে জেলে পাঠাবে তা না, সে ধরেন তার তো বিচার হইতে হবে, তো বিচার হইতে হলে কি তারা জামিন দিতে হবে, তারে তাৎক্ষণিক জামিন দিল, এবং জামিন দেওয়ার পর দেখেন তার মাথার মধ্যে হিজবুত তাহরীরের সেই পাগড়ি পরানো হইলো, তারপরে তার পুরা কোরবানির গরুর মতো তার যে ইয়ের কি বলে মালা দেওয়া হইলো, ফুলের মালা দিয়ে তারে নিয়ে ঘুরলো তৌহিদি জনতা। এই সরকারই তো করছে। আপনি সরকার এখন যে বলে বড় বড় কথা, আপনি 3 উপদেষ্টা একসাথে কথা বলেন, একজন বলে যে আমাদের ভুল, আমরা ক্ষমা প্রার্থী, আমরা, আরেকজন বলে যে আমরা দ্রুত আইন করবো, আরেকজন বলে আমরা এটা করব, ওই করব, সেই করব, এগুলো বলছে, কিন্তু মানুষ কি বিশ্বাস করে? বা এই তৌহিদি বা যা হিজবুত তাহরীর তাদেরকে বিশ্বাস করে? আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে আপনার ছিচি পড়ে গেছে, আপনার ছিচি পড়ে গেছে। আপনি ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ নিয়ে সাধারণত রিপোর্ট করে না, কারণ তাদের কাম নাই বাংলাদেশের মতো একটা ছোট জায়গা নিয়ে। তারা অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকে, পলিটিক্যাল ইস্যুস নিয়ে, তার দেশের ইস্যুস নিয়ে তারা ব্যস্ত। তারা সেখানে কিন্তু হিজবুত তাহরীর নিয়ে রিপোর্ট করেছে, রয়টার্স করেছে, এপি করেছে। আমি জানি না এপি করেছে কিনা, কারণ এপি ইদানিং দেখি যে এপির বিভিন্ন রিপোর্ট ইদানিং দেখি ফরমাইশি রিপোর্টের মতো। যাই হোক,
ডয়েচে ভেলে করেছে, আর ভারতীয় গণমাধ্যম বাদ, ভারতীয় গণমাধ্যম তো বাংলাদেশকে দেখতে পারে না, তারা তো আপনাকে ফাটাই দিচ্ছে। সো ভারত যেটা বলছে সেটা প্রমাণ হলো না। আপনি কি করলেন, ইন্টারন্যাশনাল মিডিয়া আজকে অ্যাকসেপ্ট করে নিল যে ভারতের যে বয়ানটা বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা জঙ্গিবাদ বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসছে বা একটি সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশে জঙ্গিদেরকে জঙ্গির আস্তানা বানানোর চেষ্টা করছে, যে ভারতের যে বয়ান, আপনি আমাদের বয়ান না তো, এটা ভারতের বয়ান। সো সে ভারতের বয়ানটা কে স্ট্যাবলিশ করলো? এই সরকার স্ট্যাবলিশ করেছে। কারণ হিজবুত তাহরির একদিনের অর্গানাইজেশন না, তারা বহু পুরনো অর্গানাইজেশন। 2007 বা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসা, 2009 বোধ হয়, তখন এটাকে নিষিদ্ধ করা হয় এবং ইন্টারন্যাশনালি এটা নিষিদ্ধ। আপনি আশ্চর্য হবেন যে হিজবুত তাহরির দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে এই পট পরিবর্তনের পরে তারা কিন্তু হিজবুত তাহরির দীর্ঘদিন ধরে, হিজবুত তাহরিরের একটা ওদের অনলাইন প্রকাশনা আছে, সেই অনলাইন প্রকাশনায় আমাদের এই বৈষম্য বিরোধী হাসনাত, উমামা, ফাতেমা, এরা সবাই ইন্টারভিউ দিয়েছে। এটা কিন্তু আবার তাদের ফেসবুকেই আছে। আপনি যদি তাদের ফেসবুক ঘাটেন, ওই লোকটি, যে লোকটা ইন্টারভিউ নিয়েছে, যে হিজবুত তাহরিরের যে প্রকাশনা, সে প্রকাশনার দায়িত্বে আছে, সে ঢাকায় এসে দীর্ঘদিন ঢাকায় ছিল এবং জামাতের আমিরের ইন্টারভিউ নিয়েছে এবং আরো এই বিশেষ করে বৈষম্য বিরোধী সবার ইন্টারভিউ সে নিয়েছে এবং সেটা সব প্রচার করেছে। তো সে ঢাকায় এসে কি করেছে? সে ঢাকায় এসে এটা অর্গানাইজ করেছে আসলে, এবং অর্গানাইজ করে তারা সাকসেসফুল। এবং সারা ঢাকা শহরে আপনি পোস্টারিং হলো, আপনি ধরতে পারলেন না। আমাদের পুলিশ বলে যে তাদের গোয়েন্দা ব্যর্থতা ঠিক আছে, আগের দিন খবর পান নাই, কিন্তু আপনি আগের দিন, তারা তো পোস্টার করছে 1 সপ্তাহ ধরে, তারপর ধরলাম সপ্তাহ ধরে আপনাদের চোখের মধ্যে ধুলেছে, কিন্তু যেদিন তারা সমাবেশ করে, যেদিন তারা মিছিল করে, সেদিনও তো পোস্টারগুলো ছিল। তাহলে গোয়েন্দার দরকারটা কি এখানে? এটা তো যে কেউ দেখছে, এখানে তো গোয়েন্দা তথ্যের দরকার ছিল না। এখানে দরকার ছিল হলো যে পোস্টারগুলো দেখে ওই জায়গাতে সমাবেশ করতে না দেওয়া, দ্যাটস অল। বাট আপনি তো ওদেরকে সমাবেশ করতে দিচ্ছেন, মিছিল করতে দিচ্ছেন, তারপরে ছত্রভঙ্গ করছেন, ইন্টারন্যাশনাল চাপে পড়ে যাচ্ছেন। যখন ইন্টারন্যাশনাল ফোন আসা শুরু হয়েছে, বা আমেরিকান এমবেসি ফোন দিছে, বা ব্রিটিশ এমবেসি ফোন দিছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউর কান্ট্রি, দেন আপনি পুলিশ বাহিনীকে আপনি নামিয়েছেন। পুলিশ বাহিনী দেখেন বলে ওদের গোয়েন্দা তথ্য নেই, এটা কথা হলো? আবার আরেক পুলিশের উপপ্রধান আছে ঢাকা শহরের, উনি বলে কি যে আমরা তো ওদেরকে ছত্রভঙ্গ করেছি। তো ছত্রভঙ্গ কখন করছো? সবকিছু শেষ হওয়ার পরে ছত্রভঙ্গ করছো, তার মানে ইউ ফ্যাসিলিটেটেড দিস থিং। তোমরা এটা করতে দিয়েছো, করতে দিয়ে তারপর যখন চাপ খেয়েছো তখন তোমরা এটা ভাঙতে গেছো, তার আগে তো তোমরা করো। ওদের মিছিলটা বায়তুল মোকাররম মসজিদ থেকে বেরিয়ে দৈনিক বাংলা মোড়ের দিকে গিয়ে পল্টন হয়ে বিজয়নগরের যখন এসেছে, তখন এটা বাধার সম্মুখীন হয়েছে, এর আগে না। কিন্তু এখন এই জিনিসগুলো ধরেন, ইদানিং আরেকটা জিনিস শুনলাম বাড়ি ভাই, এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস শুনলাম, যে ইদানিং না, কালকেই শুনলাম, এই যে ধর্ষণ কাণ্ড সারা দেশে। এখন আমাদের নগর পুলিশের এক পিতা আছে বোধহয়, এই অবসরপ্রাপ্ত ছিল বোধহয়, সে আইসা এখন কমিশনার হয়েছে, নগরের পুলিশ পিতা বলে তাকে এখন। সে নাকি বাপের মতো সবারই দেখতেছে, এটা শুনি আর কি। সে বলে বেড়ায় যে আমি এখন তোমাদের পিতার মতো তোমাদেরকে দেখাশোনা করে রাখতেছি। তো নগর পুলিশের পিতা উনি কালকে ঘোষণা দিয়েছেন উনি নাকি করবেন, অক্সিলারি ফোর্স করবেন। অক্সিলারি ফোর্সটা কি রে ভাই? অক্সিলারি ফোর্স 1971-এ পাকিস্তান করেছিল রাজাকার বাহিনী, এটা মিলিশিয়া একটা রূপ নিয়েছিল। অক্সিলারি ফোর্স ছিল আলবদর বাহিনী, অক্সিলারি ফোর্স ছিল আপনার আল শামস বাহিনী, আপনি সিভিলিয়ান অক্সিলারি ফোর্স ছিল শান্তি বাহিনী, শান্তি কমিটি, আপনি সবই জামাতের সদস্য ছিল। আপনি এখন সেই অক্সিলারি ফোর্স দিয়ে আপনি এটা দমন করবেন, তার মানে কি আপনি তখন ঘরে ঘরে মারামারি লাগাবেন। আপনি খেয়াল করে দেখেন, এখন আপনি পাড়ায় পাড়ায় রাজাকার তৈরি করবে, যে পাড়ায় পাড়ায় আপনার সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে আপনাকে ধরায় নিয়ে যাবে এবং এগুলো করবে। এখন দেখেন আপনি পাড়ায় পাড়ায় মানুষের শান্তি থাকতে পারে না, কারণ মানুষকে ধরায় নিয়ে যাবে। এটা আরেকটা চাঁদাবাজিরও কৌশল হইতে পারে। কিন্তু বাংলাদেশের নব্য রাজাকার বাহিনী গঠনের দিয়েছে, কিন্তু কথা বলেছে, কিন্তু অক্সিলারি ফোর্স নাকি উনি করবেন। এটা 70, এবং এটা টিক্কা খানের আইডিয়া। টিক্কা খান বেলুচিস্তানে এরকম রাজাকার বাহিনী বানায়, মানে ওইখানে আরেকটা নাম দিয়ে সেটা করে উনি বেলুচিস্তানের কসাই হিসাবে নাম পরিচিত পেয়েছেন। ঠিক আছে, ওই রাজাকার বাহিনী এগুলো করতো। আর এখনকার আমাদের এখানে এখন উনি ওই রাজাকার বাহিনী আবার আনবে, বা আল শামস, আল বদর, এই সব জামাতদেরকে এবং হিজবুত তাহরিরকে রিক্রুট করবে, যাদের ট্রেনিং আছে। উনি আবার বলছেন যে যাদের ট্রেনিং আছে তাদের, ট্রেনিং তো একমাত্র শিবিরের আছে রে ভাই, আর কোনো ছাত্র সংগঠনের তো ট্রেনিং আছে বলে আমার জানা নেই।
So this is what happening, by the way. This is very unfortunate. আমাদের প্রধান উপদেষ্টা বাইরে একের পর এক ইন্টারভিউ দিচ্ছেন, একটা ইন্টারভিউর বক্তব্যের সাথে আরেকটা ইন্টারভিউ কন্ট্রাডিক্ট করছে। সেটা সর্বশেষ একটা ইন্টারভিউতে উনি আওয়ামী লীগের দিকে বল ঠেলে দিয়েছেন যে নির্বাচন আওয়ামী লীগ করবে কিনা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। সেটা আওয়ামী লীগের যে দৌড়ের উপর আছে সে দেশে কোথাও দাঁড়াতে দেয়া হচ্ছে না, সেই দলে কিভাবে নির্বাচন করবে? এখন তো আমি শুনলাম যে পুলিশ বাহিনীর নির্দেশ দেওয়া হয়েছে যে ছাত্রলীগের লিস্ট করার জন্য। আমি বললাম যে ছাত্রলীগের লিস্ট করার জন্য তো আমার মনে হয় যে কয়েক মন কাগজপত্র লাগবে, এটা দরকারটা কি? এটা ছাত্রলীগের অফিসে গেলেই তো ওদের প্রাইমারি সদস্যকে সব পাওয়া যায়। এটার আবার লিস্ট করার জন্য কিন্তু একটা প্রজেক্ট পাস হয়েছে কিন্তু কয়েক কোটি টাকা, ঠিক আছে? এটা আবার পাবে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ইয়ে করো। ও আপনি আরেকটা মজার ব্যাপার দেখেন, এদের আইডিয়ার সাথে মিলায় শারমিন মুর্শিদ আছেন একজন সমাজ কল্যাণ উপদেষ্টাই তো, তিনি ওই দিন নারী দিবসে বক্তৃতায় উনি ঘোষণা দিচ্ছেন যে সারা দেশে 135টা উনি কি সেল করবেন, কমিটি করবেন, যেখানে ছাত্রদেরকে রাখা হবে। ছাত্রদের কোথায় লেখাপড়া করার জন্য পাঠাবে, এখনকার যে পরিবেশ ছাত্ররা যা করতেছে সেটার থেকে তাদেরকে বের করে এনে পড়াশোনার পরিবেশে ফেরত নিয়ে যাবে, তা না দিয়ে উনি ছাত্রদেরকে দায়িত্ব দিচ্ছেন এবং অভিভাবকদের পাড়ায় পাড়ায় কমিটি করবে। 135টা কমিটি গঠনের ওনার মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে। দেখেন, এরা কিন্তু রাজাকার বাহিনী তৈরি করার বলছে এবং একটা পুরা মানে ছাত্র জেনারেশনকে ধ্বংস করে দিতে যাচ্ছে। দেশ বিরোধী জাতি বিরোধী মানসিকতা নিয়ে এই জেনারেশনটা গঠিত হবে, যারা দেখবেন যে তার বাবাকে ধরায় দিচ্ছে, যারা দেখবেন যে তার বোনের ওড়না ধরে টান মারতেছে। এটা তাই হবে, রাজাকাররা তাই করেছে, আলবদররা তো তাই করেছে, আল শামসরা তো তাই করেছে, তাই না? এরাও তাই করবে। এমন উনার পরিকল্পনা 135টা সেল করবেন সারা দেশে না কোথায়। আর ইনি প্রাথমিকভাবে ইনি নগরের পুলিশ পিতা, উনি নাকি প্রাথমিকভাবে ঢাকা শহরে এরকম একটা অক্সিলারি ফোর্স বাহিনী করে। মানে আনবিলিভেবল একটা দেশের মধ্যে যে কি রকম চিন্তা, কোন ধরনের চিন্তা চেতনা থেকে এগুলো ভাবে যে একজন সাধারণ মানুষের কাছে আপনি যখনই এই ক্ষমতাটা দিবেন, একজন সাধারণ বা একজন ধরনের রিটায়ার্ড কাউকে যখন আপনি এই ক্ষমতা দিবেন, তোমার পাড়ার কে কি খারাপ কাজ করে এটা আমাদেরকে জানাবা, সিম্পলি এইটুকু দিলেই তো আপনি এখানে শুরু হয়ে যাবে, সমস্ত হত্যাকাণ্ড শুরু হবে, মারপিট শুরু হবে এবং ভুল তথ্য যাবে সব জায়গাতে। কারণ একটা হত্যাকাণ্ড হওয়ার পরে এরা ভুল তথ্য দিবে। আজকে তো আপনি আনসারের কাছ থেকে ভুল তথ্য নিতে পারছেন না, আনসারকে পিটাইছেন আপনি। সারা দেশ থেকে কেন তথ্যগুলি এইভাবে ফাঁস হচ্ছে? কারণ আপনার লোকাল সোর্স তো ফেল করতেছে। ওদের সরকারের লোকাল সোর্স হলো আমাদের আনসার বিডিবি, তাই না? আপনি যদি একদম আমাদের চৌকিদাররা শেখ হাসিনা গভর্নমেন্ট তো চৌকিদারদেরও তাদের সরকারি কর্মচারীদের লিস্টের মধ্যে চৌকিদারের ফোন নাম্বারটা পর্যন্ত দিয়েছিল। আজকে সরকার কেন এটাকে অপারেট করতে পারতেছে না? এটা তো অনলাইন। কারণ তারা তাদের মতো করে একটা প্রশাসন তৈরি করছে, যে প্রশাসন আসলে দেশটাকে কোন দিকে নিবে তারা নিজেরাও জানে, বোধ হয় তারা জানে। তারা পাকিস্তান বানাতে চায়, এতে কোনো সন্দেহ নাই। এটা পাকিস্তানের আরেকটা উইং বানাতে। এবং ইউনূস সাহেব, আমার ধারণা হি ইজ অন দ্য রান। আই টেল ইউ, আমি আজকে হঠাৎ বলে ফেললাম কথাটা, হি ইজ অন দ্য রান। এরপর কে সেটা আমি জানি না, তবে হি ইজ অন দ্য রান, এটা আমি বারবার বলতেছি। আমার এই কথাটা ফলো কেটে আমি চাই না, বাট হি ইজ অন দ্য রান ইন্টারন্যাশনালি। লোকালি তো বটেই, লোকালি তো মানুষের এই ইউনূস সাহেবকে আপনি দেখেন দেশ বিদেশে। আমি জানি না আপনি কথা, আমি বহু জনের সন্তানকে দেখেছি, আমার ছোট ছেলে ইউনূসের উপর প্রজেক্ট করেছিল ক্লাস 5-এ বা ক্লাস 5-এ মেলবোর্নে। আমার ছেলে, সবার কাছে এই পরিমাণ ভালোবাসার ইউনূস এখন কি? শেখ হাসিনা তো তার কোনো কিছুই করেনি। সে ক্ষমতাটা ছাড়ুক, সে বাংলাদেশে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারে কিনা আমার সন্দেহ আছে। ক্ষমতাটা ছাড়ার পরে তারে যদি ওই মানে কোনোভাবে যদি পার না করে দাও, মানুষ এই পরিমাণ ঘৃণা করা শুরু করেছে। আপনি মানুষের কথাগুলো আপনি দেখেন, এই পত্রিকা আবার সে আগের মতো 2007-8 সালের মতো হয়ে গেছে। এটা আবার ওই যে হিজ মাস্টার্স ভয়েস যেটাকে বলে, পত্রিকা হিজ মাস্টার্স ভয়েস হয়ে গেছে, টেলিভিশনগুলোও তাই। তারাও কিন্তু আজকে দেখেন ইউটিউব যদি না হয়তো এই মেয়েটা, যে মেয়েটাকে নিয়ে আজকে এত আন্দোলন, আসিয়ার কথা ইউটিউব ছাড়া কিন্তু কোনো পত্রিকা আনে নাই আগে। আপনি ইউটিউবে বলে যে ইউটিউব নাকি অপপ্রচার করতেছে। আপনারা যখন সরকার পতনের আন্দোলন করলেন তখন এটা প্রচারের মাধ্যম হইতে পারলো,
আর এখন আপনি বলতেছেন এটা অপপ্রচারের মাধ্যম, কিন্তু আসিয়ার ঘটনাতে ইউটিউবের মাধ্যমে আসছে। আপনি দেখেন এই যে তিনজনকে ইয়াতে মসজিদে গলা কেটে ঝুলে মারলো যে তিনজনকে, এই তথ্যটা কোথেকে আসছে? আগে ইউটিউব দিয়েছে। আপনি দেখেন শিবিরের যে লতিফ হলের যে অস্ত্রশস্ত্র উদ্ধার, এটা ইউটিউব দিয়েছে, এটা কোনো পত্রিকা দিতে পারে নাই। পত্রিকা বরং রিউমার স্ক্যানার নামে একটা মানে ভুইফোড় অর্গানাইজেশনের স্ক্যানিং এর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে না এই অস্ত্রশস্ত্র গাজীপুর থেকে উদ্ধার হয়েছে। দিস ইজ হোয়াট হ্যাপেনিং। আমাদের পত্রিকাগুলোর অবস্থায়। আজ এখানে রাখি সাইফুল ভাই, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনার দর্শকদের।